একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। আমরা আমাদের অতিথির সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই দর্শক, যাতে করে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। প্রতি ঘন্টায় প্রায় ১৫০০ করে গুজব ছড়িয়েছে গেল দুদিনে শুধু লকডাউন কর্মসূচি নিয়েই। ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে একের পর এক নাশকতার ভিডিও। এদের মধ্যে আছে ২ থেকে ৫ বছর আগের ভিডিও, আছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এমনকি যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভিন্ন ঘটনার নাশকতার পুরনো ভিডিও, এবং সবগুলোই ছড়ানো হয়েছে ১৩ই নভেম্বরের ঘটনা দাবি করে। সবচেয়ে শঙ্কার বিষয়, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডিপ ফেক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে সংবেদনশীল গুজব। দর্শক, চলুন আমরা শুরুতে ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলোচনায় যাব। ট্রেনের বগিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। গতকাল মধ্যরাতে ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুন, ৪০ জন নিহত, আহত ৫০ জনেরও বেশি। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল নিহত হবার খবরটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি তেজগাঁও রেল স্টেশনে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুনের দৃশ্য, এবং সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশের একজন কর্মকর্তাকে বলতে শোনা গেল, দেশবাসী লকডাউনকে সমর্থন দিয়েছে, দুপুরের পর থেকে নাশকতা হবে, আগুন দেওয়া হবে মেট্রো রেলে। তবে যাচাই করে দেখা গেল প্রচারিত ভিডিওটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিও তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। কিছুক্ষণ বাদে আরও দুটি ভিডিও ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। একটিতে দেখা গেল ডিএমপি কমিশনার সবাইকে লকডাউনে যানবাহন চলাচল বন্ধ রাখতে অনুরোধ করছেন। আরেকটিতে পুলিশের একজন কর্মকর্তাকে বলতে শোনা গেল, লকডাউনকে সমর্থন জানিয়ে ৫০ জনেরও বেশি সমন্বয়ক পদত্যাগ করেছে। শুধু ফেসবুকেই ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় ২০ লক্ষ বার। শেষে যাচাই করে দেখা গেল প্রচারিত ভিডিও দুটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই দুটো ভুয়া ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব অপতথ্যের ফ্যাক্ট চেক করতে করতেই চোখ পড়ল ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে। সেখানে এক সেনা সদস্যকে বলতে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার আওয়ামী লীগের হয়ে কাজ করবে সেনাবাহিনী, আমরা বিএনপিকে কোনো ধরনের উচ্ছৃঙ্খল হতে দেব না। তবে নিখুঁত বিশ্লেষণ করে দেখা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ভিডিওকেই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল দুদিন ধরেই গুজবের ভরকেন্দ্র ছিল লকডাউন। পৃথিবীর যে প্রান্তে যত সহিংসতার ঘটনা আছে সবগুলোই যেন লকডাউনের নামে ফেসবুকে পোস্ট করার চেষ্টা চলেছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই চোখ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম এবং ধারণাও পেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম আসলে গুজবের ভরকেন্দ্রে ঠিক এই মুহূর্তে আছে লকডাউন, এবং নানামুখী গুজব আমরা আসলে সবকটি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি, এবং সেক্ষেত্রে আমরা একদম যথেচ্ছ ব্যবহার করতে দেখেছি আসলে ডিপ ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা আলাপ করতে চাই, আগে জেনেছি আমাদের সঙ্গে আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিবির সভাপতি আমিনুল হাকিম, এবং আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং জনাব আমিনুল হাকিম, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথমত, যখন কোনো ঘটনার একটা আগাম তারিখ উল্লেখ করা থাকে যে অমুক দিন অমুক ঘটনা ঘটবে, সেটা কোনো রাজনৈতিক দলে হতে পারে বা দেশের কোনো বড় সেলিব্রেশন হতে পারে, যাই ঘটুক না কেন, আমরা মোটামুটিভাবে এখন কনফার্ম হয়ে যায় গুজবের প্যাটার্ন দেখে যে হ্যাঁ, ওই দিনটাকে কেন্দ্র করে রীতিমতো গুজবের স্রোত বয়ে যাবে। এটা যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল কিনা, মানে আমাদের দেশের বর্তমান প্রযুক্তি যে ইকোসিস্টেম সেটা দিয়ে আসলে গুজবগুলো এড়ানো যেত কিনা কিছুটা হলেও, কি মনে হয়? ধন্যবাদ। প্রথমে আমি বলি যে প্রযুক্তি সিস্টেমের মধ্যে আপনি কোনো ধরনের ডিপফেক কিংবা এআই দিয়ে তৈরি ভিডিও কোনোভাবে ঠেকানোর উপায় নেই। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে এবং আইসিটি ডিভিশনের সেল থেকেই ডিক্লেয়ার করতে হবে যে কোনটা ট্রাস্টেড সোর্স এবং কোনটা আনট্রাস্টেড সোর্স।
এবং ওনাদের নির্দিষ্ট ভেরিফাইড ফেসবুক পেজ হতে পারে, কিংবা নির্দিষ্ট ওনাদের সার্ট কিংবা বিডিসার্টের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করে কিংবা অ্যানাউন্সমেন্টগুলি করে, সেই ইনফরমেশনগুলি ওনাদের পাবলিকলি অ্যানাউন্স করতে হবে যে কোনটা আমাদের ফেক ভিডিও এবং কোনটা হচ্ছে অরিজিনাল ভিডিও। এছাড়া হচ্ছে গিয়ে আপনার প্রতিটা আমাদের যাদের ডিজিটাল লিটারেসি কম আছে তাদেরকে আসলে এখন একটু এডুকেশন দেওয়া উচিত। সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি মিডিয়া থেকে তো ইনিশিয়েটিভটা নিতে হবে, সাইমultaneously আইসিটি ডিভিশন এবং সরকারি অন্যান্য সংস্থা থেকেও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করতে হবে, হাউ টু আইডেন্টিফাই দ্য ফেক নিউজ এবং হাউ টু আইডেন্টিফাই দ্য ফেক ভিডিও। এবং এর যুগে এছাড়া আমাদের আসলে করণীয় নাই। অ্যাজ এ দর্শক হিসেবেই আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোনটা এআই দিয়ে তৈরি হয়েছে এবং কোনটা রিয়েল ভিডিও। এটা বিশেষ কিছু পন্থা আছে যে পন্থাগুলি অবলম্বন করে একজন সাধারণ ব্যবহার করে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে এটা কোনটা আমাদের এআই দিয়ে তৈরিকৃত ভিডিও। খুব স্পষ্ট করে বলেন। আমি এই জায়গা থেকে একটু মুনাজ্জম মোহাম্মদ তানভীর হোসেন আপনাকে একটু যুক্ত করি। মানে আমরা দেখতে পাচ্ছিলাম 2 থেকে 5 বছরের পুরনো ভিডিও শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান, এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কয়েক বছর আগের তাদের কোনো একটা ঘটনার প্রেক্ষিতে ঘটে যাওয়া নাশকতার ভিডিওকে নতুন করে সামনে আনা হচ্ছে 13 নভেম্বর ট্যাগ দিয়ে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম কিছুটাতে মিরর ইমেজ করে দেওয়া হয়েছে, একটু কালার ইফেক্ট দেওয়া হয়েছে যাতে মনে হয় যে জিনিসটা একটু রিয়েল। তো সব কিছু মিলে আসলে আমরা যেটা বুঝলেন যে খুব চট করে আসলে ধরেও ফেলা যাচ্ছে না যে এটা ডিপ ফেক কিনা, এবং বিভ্রান্তি আসলে ছড়াচ্ছে। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত ঝুঁকির মাত্রাটা, কারণ মধ্যরাতে যখন ট্রেনে আগুন দেওয়ার একটা ছবি আসে তখন স্বভাবতই মানুষ প্যানিক হয়ে যায়। ঝুঁকির জায়গাটা আসলে শুরুতে বলবেন, তারপরে পেছনের উদ্দেশ্যটা একটু কি মনে হয় আপনার, আসলে কি কারণটা থাকতে পারে? ঝুঁকির জায়গাটা যদি আমরা বলি, ঝুঁকিটা তো আসলে বাস্তব। কারণ হচ্ছে গিয়ে যে যেটাকে আমরা আতঙ্ক বলি, আতঙ্কর ইম্প্যাক্ট হচ্ছে যে এটার যেরকম ব্যক্তিগত ইম্প্যাক্ট আছে, সেটা সামাজিক ইম্প্যাক্ট আছে, সর্বোপরি একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে। আইন শৃঙ্খলার কথা বাদই দিলাম, যে আমি যদি আতঙ্কিত হয়ে ঘরে বসে থাকি, অর্থনৈতিক চাকা চলবে না। তো যে কোনো ক্ষেত্রেই যে কোনো ধরনের মিস ইনফরমেশন যখন ছড়ানো হয়, সাধারণত মিস ইনফরমেশন খুব মানে অনেস্ট কোনো পয়েন্ট থেকে ছড়ানো হয় না। এটা ছড়ানোর পেছনে মজা করার জন্য যেটা, সেটার ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে বলে দেয়া থাকে, যেটা আসলে আইনগতভাবে একটা বাধ্যবাধকতা আনা যেতে পারে যে যদি কোনো এআই বেস বা ওরকম কোনো ভিডিও যদি এসে থাকে, সেটার ক্ষেত্রে একটা ডিক্লারেশনটা একটা রিকোয়ারমেন্ট কোনো ক্ষেত্রে আমরা দেখেছি স্পটিফাই যেরকম এআই যেরকম মিউজিক তার অনেকগুলোকে সরিয়ে ফেলেছে বিভিন্ন এরকম কারণে, কারণ সত্যি মিথ্যার একটা বাদ সেটাকে পার হয়ে গেলে তখন এটা কঠিন হয়ে যায় প্রযুক্তির দিক থেকে। আর যদি উপায়ের কথা বলা যায়, তাহলে হাকিম ভাই অলরেডি বলে ফেলেছেন যে যে কোনো ধরনের ফেকের ক্ষেত্রে যেটা হয় কি, যে কিছু ক্লুজ থাকে, যেরকম অতিরিক্ত সেন্সেশনাল। আমরা এটা আগেও দেখেছি, এটা পুরনো ব্যাপার যে আমরা আগেও দেখেছি যে হয়তো মিয়ানমারের কোনো ছবিকে চালিয়ে দেওয়া হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে মঠ পুড়িয়ে দেওয়া হচ্ছে ছবি হিসাবে, হয়তো তিব্বতের কোনো ছবিকে চালিয়ে দেওয়া হচ্ছে নেপালের ছবি, সেটা শুধু বাংলাদেশে না, আমরা গাজার ক্ষেত্রেও এটা দেখেছি। তো এটার ক্ষেত্রে আসলে ব্যবহারকারীকে, যেটা আমি আবারও হাকিম ভাইয়ের কথা মতো বলছি, ব্যবহারকারীকে এখানে আরো বেশি সচেতন হতে হবে। আমাদেরকে কিছু ক্লু এর দিকে যেতে হবে যে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি আমার আশেপাশে কতটুকু দেখতে পাচ্ছি, ঘটনাটা আসলেই কি, যেটা হচ্ছে গিয়ে ফর্মাল মিডিয়া যে নিউজ মিডিয়া, সেগুলাতে এরকম কোনো খবর আসছে কিনা। এরকম একটা খবর দেখলে আমাদেরও উচিত সার্চ ইঞ্জিনে গিয়ে একবার চেক করে দেখা যে এরকম খবর অন্য কোথাও এসেছে কিনা, অন্য কোনো প্ল্যাটফর্মে এটাকে কভার করা হয়েছে কিনা। কিন্তু এই জায়গাটাতে আমি হয়তো একটু আনপপুলার একটা স্টেটমেন্ট হয়তো দেব। সোশ্যাল মিডিয়াতে মানুষের খবর খোঁজার একটা বড় কারণ হয়তো বা মানে নিউজ মিডিয়াতে খবরটা তারা পাবে না এরকম একটা সম্ভাবনা তাদের মাথার মধ্যে ঢুকে যাওয়া। এটা হয়তো একদিনে হয়নি, এটা বহু বছর ধরে এটা তৈরি হয়েছে, এবং শুধু বাংলাদেশে না, এটা গ্লোবালি এই ব্যাপারটা হয়তো তৈরি হয়েছে বিভিন্ন কারণে। তো এক্ষেত্রে হয়তো মিডিয়ারও, মানে মেইন স্ট্রিম মিডিয়ারও একটা দায়িত্ব হয়তো থাকবে, যে যেটা আপনি করে যাচ্ছেন, আপনারা প্রতি সপ্তাহে করে যাচ্ছেন, যে এটাতে আসল খবরটাকে সামনে নিয়ে আসা, এবং ফেকটাকে যখন আপনার রিপোর্টটাতে যখন সুন্দর করে ডিফাই করেন যে এটাকে কোথায় দেখা হয়েছে, আপনারা রিউমার স্ক্যানারের রেফারেন্স নিয়ে আসেন, সেটা যদি মিডিয়া এখন এটাতে সবাই মিলে দায়িত্বশীল ভাবে এই জিনিসটাতে হাত দেওয়া হয়, তাহলে হয়তো জিনিসটা কমে আসবে। কারণ এটার ইম্প্যাক্ট অনেক বেশি হতে পারে। আমরা ধর্মীয় ভাবে, সাংস্কৃতিক ভাবে খুবই সেন্সিটিভ একটা জাতি, আমরা খুবই নাজুক এসব ব্যাপারে।
তো এটার ইম্প্যাক্ট খুবই খারাপ হতে পারে, এখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, যেখানে কোনো কারণ নেই। এরকম কারণে আমরা অনেক ধরনের খারাপ পরিস্থিতি আমাদের অভিজ্ঞতা লাভ করতে হতে পারে, যেটা আমরা চাই না। তো অবশ্যই ব্যাপারটা অত্যন্ত জি, sensitive, আপনি অত্যন্ত আসলে যেটা বললেন গুরুত্বপূর্ণ। জনাব তানভীর হোসেন, এটা আসলে কোনোভাবে আমি অন্তত আনপপুলার স্টেটমেন্ট এখন বলবো না, কারণ এটা আসলে সত্যি যে সাধারণ মানুষ হয়তো এরকম ফিল করা শুরু করেছিলেন যে গণমাধ্যমে হয়তো সঠিক তথ্য পাওয়া যাবে না, যে কারণে আমরা ফেসবুকে যাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা অনেকেই কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখছেন। অর্থাৎ আমরা যখন ভিডিকিউ সফটওয়্যার দিয়ে দেখার চেষ্টা করি, তখন দেখা যায় যে একটা ফেক যে ইউটিউব চ্যানেল, যারা আসলে বিভিন্ন টক শোর থাম্বনেলগুলোকে একত্রে তারপরে এই রিউমারগুলো ছড়াচ্ছে, তাদের এক মাসে ইনকাম কখনো কখনো 7 লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে শুধুমাত্র গুজব ছড়িয়ে। আমি আসলে নিশ্চয়ই একটা বিরতির পর ফিরে এসে এই সমাধানের জায়গাটা খুঁজবো এবং জনাব আমিনুল হাকিম আপনার কাছে জানার চেষ্টা করব টেক জায়ান্টরা আমাদের অভিযোগগুলো কতটা সিরিয়াসলি নেয়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্কয়ারে, একটা বিরতির পর ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, ফেক নিউজ স্কয়ার চলছে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছে আমার অতিথিরা। যেন আমিনুল হাকিম, এরপর যে আপনার কাছে একটু জানতে চাই, মানে বিভিন্ন সময় আমরা এটা আসলে শুনতে পারি যে আমাদের দিক থেকে চেষ্টা করা হয় এবং টেক জায়ান্টদের সঙ্গে আমাদের অভিযোগের জায়গাগুলো বা প্রত্যাশা জায়গাগুলো তুলে ধরা হয়। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি জানেন বিভিন্ন রকমের আন্তর্জাতিক মহলগুলোতে আপনি অংশ নেন। আপনার কি মনে হয়েছে আসলে তারা কতটুকু সিরিয়াস, আমাদের এই অভিযোগগুলোকে কতটুকু আমলে নেয় তারা? সবকিছু যে আমলে নেয় তা না, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট হিসেবে বিটিআরসি কাজ করে এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিটিআরসির সাথে কথা বলেও দেখেছি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি খুব একটা রেসপন্স করে না এবং বিটিআরসি মোটামুটি বলা যেতে পারে এখানে তাদের ফ্রাস্ট্রেশনই শো করেছে। এবং অন্যান্য বিশ্বের সাথে যদি আমি তুলনা করি দেখি, মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু মেটাডাটা কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা কিন্তু সে পার্টিকুলার দেশের ল্যান্ড অ্যান্ড অর্ডারটা সেভাবে মেনটেন করে না। এবং বাংলাদেশেও সেভাবে যে খুব সাকসেস রেট কিংবা কোনো ধরনের হার্মফুল নিউজ কিংবা বেটিং সাইট কিংবা কোনো হ্যারাসমেন্টের নিউজগুলি ফেসবুক অনেক সময় নিয়ে ডাউন করে। এটা আসলে আমাদের কিংবা সরকারের পক্ষ থেকে তেমন কিছুই করার নেই। এটা কি আপনার মনে হয় আমাদের দেশে ওদের অফিস না থাকাটাও একটা বড় কারণ? অফিস থাকলে হয়তোবা কিছুটা রেসপন্স টাইমটা হয়তোবা দ্রুত হতো, বাট মেটাডাটা ওনাদের যে ইউএস এর যে ল আছে সেই ল অনুযায়ী ওনারা কোম্পানি অপারেট করে। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যদি ওনাদের অফিস থাকতো এবং যদি ওনাদের এসপক কিংবা ডেটা সেন্টার থাকতো, ডেফিনেটলি রেসপন্স টাইমটা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতো। চমৎকার। আমি একটু যেন তানভীর হোসেন আপনার কাছে একটু জানতে চাই, মানে আমরা যখন প্রযুক্তি সংক্রান্ত জটিলতা করার কথা বলি, অর্থাৎ যে অপরাধগুলো আসলে প্রযুক্তির উপর ভিত্তি করে হয়, যেটা এখন আমরা আসলে সবচেয়ে বেশি ফেস করছি, সেক্ষেত্রে আসলে প্রচলিত আইনেই বিচার করা সম্ভব। এর আগেও আপনি বলছিলেন সেই আইনের যথাযথ প্রয়োগ না ঘটাটাও একটা বড় রকমের কারণ। আইনের পাশাপাশি আর কি করা যেতে পারে যেটা করে আসলে কমতে পারে? কারণ আমরা তো ডিজিটাল লিটারেসির কথা বলছি, সেটা একটা উদ্যোগের ব্যাপার, কিন্তু আমরা সেই উদ্যোগটা তো দেখতে পাচ্ছি না। আর মানুষ সচেতন হবে, কিন্তু লেম্যান যারা আছে, প্রান্তিক অঞ্চলে যারা আছে, তারা সচেতন না হলেও তাদের হাতে স্মার্টফোনটা আছে, টিকটকে একটা অ্যাকাউন্ট আছে। এই জায়গা থেকে আসলে করণীয়টা কি? আসলে ডিজিটাল লিটারেসিটা তো আসলে ছড়িয়ে দেওয়ার ব্যাপার। শিক্ষাও তো আসলে স্কুলে পড়ালে শুধু হয় না, এবং আসলে আমাদের এখানে টেকনোলজি বা প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা প্রতিনিয়ত আসলে মানুষকে এটাতে শিক্ষিত করতে হবে। তার পাশাপাশি আইন থাকাটাই তো সমাধান না, এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি। জি। আইনের প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে হয়তো একটা বাধা হতে পারে যে যিনি এটা আপলোড করছেন তাকে ট্র্যাক করা যাচ্ছে কিনা, তিনি যেই ইমেল অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা ব্যবহার করে ওনার অ্যাকাউন্টটা খুলেছেন, সেইটা কি আসলেই ট্রেসেবল কিনা, সেটাও একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে হতে পারে। সো এই জায়গাটা আসলে একটু হয়তো খুঁজে দেখার বিষয় রয়েছে, কারণ তা না হলে এরকম ধরনের, যেরকম আপনি পুলিশের কমিশনারের ডিফেক্ট করে ছেড়ে দিচ্ছেন দেশে বসে, ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। বা সরকারের কোনো মন্ত্রী বা উপদেষ্টা পর্যায়ে কারো বক্তব্য ডিফেক্ট করে ছেড়েছেন, ব্যাপারটা খুবই সিরিয়াস। এমন না যে সাধারণ মানুষেরটা সিরিয়াস না, কিন্তু এটা অনেক সাহসের ব্যাপার। তো সেক্ষেত্রে কিছু তো উদাহরণ থাকার প্রয়োজন আছে। আর যেটা বলছিলেন যে প্রান্তিক পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক, মানুষের এখানে হয়তো সরকারেরও এই প্ল্যাটফর্মগুলোতে বিশেষভাবে প্রমোট করে এই ধরনের ভিডিও, প্রমোশনাল ভিডিও
একটু মানুষকে একটু জানানোর জন্য যে ধরনের আসতে পারে, আপনি যে আপনার যে রিপোর্টটা, এরকম রিপোর্ট সরকারের তরফ থেকে প্রমোট করার প্রয়োজন আছে, যাতে মানুষ বুঝতে পারে যে সেন্সেশনাল ব্যাপার হলে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা কম। অনেক ধন্যবাদ। এবং একটা বিষয় আসলে সময় থাকলে আলাপ করতাম, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে অনেকে আসলে কমেন্ট সেকশন আমাদের বলেন যে করোনা মহামারী, এটা মাথায় রেখে আমরা অনেক ধরনের প্রচারণা চালিয়েছি যাতে করে মানুষ সচেতন হয়। গুজবটা একটা মহামারী, সেটা মাথায় রেখে আসলে আমাদের প্রচারণাটা আসলে কোথায়? টেলিভিশন কিংবা পত্রপত্রিকা আমরা তেমন একটা দেখি না। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এই অংশটা নিয়ে আশা করি কথা বলার সুযোগ আপনাদের সঙ্গে হবে। এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিবির সভাপতি আমিনুল হাকিম এবং প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেলারি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদের শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।